যে অতুল সুভাষ মোটামুটিভাবে কি প্রবলেম ফেস করেছিল তার ওয়াইফের থেকে। তার ওয়াইফের থেকে তিনি যে প্রবলেম ফেস করেছিল, ডেফিনেটলি আপনারা যদি ভিডিওটা পান দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাকে কিরকমভাবে বিরক্ত করা হয়েছে এবং তাকে কিভাবে মানসিক নির্যাতন করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই এই খবরটা জানেন যে রিসেন্ট যে সুসাইডগুলো হচ্ছে বা ছেলেরা করছে সেই সম্পর্কে আপনারা ইন্টারনেটে, টিভিতে অনেক জায়গাতেই দেখেছেন। সেটা হচ্ছে সুসাইড কেস অফ অতুল সুভাষ। এই অতুল সুভাষ যে সুসাইড করেছে সেই ব্যাপারটা নিয়ে আমি অনেক দিন ধরে রিসার্চ করছিলাম, এভিডেন্স কালেকশন করছিলাম এবং বিভিন্ন হায়ার লেভেল অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করছিলাম। সেই জন্য আমার আগের দুটো ভিডিও একটু হালকা ইনফরমেশনের উপরে গেছে, কিন্তু আজকের ভিডিওটা ইজ মোস্ট সিরিয়াস ভিডিও এবং আজ থেকে যে ভিডিওগুলো হবে সেগুলো কিন্তু মোটামুটি সবগুলোই অতুল সুভাষের উপরেই হবে। আমি এখনো আপনাকে পারফেক্ট বলতে পারবো না যে কতগুলো ভিডিও হবে, তবে হ্যাঁ, আমি একটা প্লে লিস্ট বানিয়ে দেবো অতুল সুভাষ কেস বলে। আপনারা প্লে লিস্টে ঢুকে আপনারা অতুল সুভাষের সব ভিডিওগুলো দেখতে পারেন এবং আমি আরও চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওর নিচে অন্যান্য ভিডিওর লিঙ্ক অবশ্যই দিতে। সুতরাং আমি আপনাদেরকে আজকে একটা নাম বলেই দিলাম যে অতুল সুভাষ সুসাইড কেস যে হয়েছে সেটা খুবই নির্মম ব্যাপার, দেশের প্রতি একটা লজ্জাজনক ব্যাপার যে ছেলেদের এইভাবে আত্মহত্যার শিকার হতে হচ্ছে, এইভাবে জীবন দিতে হচ্ছে। অতুল সুভাষ নিজে 1 ঘন্টা 22 মিনিট 46 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে গেছে, সেটা আপনারা ইউটিউবে দেখতে পারেন যদি অ্যাভেলেবল থাকে, কারণ ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এরকম কোনো ভিডিও ইউটিউব সাপোর্ট করে না, কিন্তু আমি জানি না এখনো ইউটিউবে আছে কি না। তবে আমার কাছে অতুল সুভাষের ব্যাপারে অনেক তথ্য আমি সংগ্রহ করেছি এবং আমি যে আগামী ভিডিওগুলো বানাবো সেগুলোতে আমি আপনাদের কাছে সব শেয়ার করব। সুতরাং আজকে আমি আপনাদেরকে প্রথমে একটা স্ট্যাটিস্টিক্স বলছি, একটা গণনা আপনাদেরকে বলছি, সেটা আপনারা শুনুন ভালো করে। একটা ওয়েবসাইট আছে এনডিটিভি নিউজ চ্যানেলও আছে। এনডিটিভির একটা পোস্টে বলা হয়েছে, যে পোস্টটা করা হয়েছে 15ই মার্চ 2023-এ এই পোস্টটা করা হয়েছে এনডিটিভির ওয়েবসাইট। এবং এই যে আমি আপনাদেরকে কথাটা বলছি, আপনারা জানেন আমি নির্দিষ্ট এভিডেন্স ছাড়া কোনো কথা বলি না এবং কথা বলতে পছন্দও করি। এই যে আমি আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স এবং কথাটা বলছি, এর লিঙ্ক আপনি ডেফিনেটলি কিন্তু ডেসক্রিপশানে অবশ্যই পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি আরও ডিটেলসে পড়তে পারেন। আমি আপনাকে একটা জাস্ট ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি যে এই পোস্টটাতে কি বলা হয়। সুতরাং 15ই মার্চ 2023-এ এনডিটিভিতে যে আপডেটটা এসছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে একটা পিটিশন ফাইল করা হয়। এই ছেলেদের সুসাইডের বিরুদ্ধে একটা পিটিশন ফাইল করা হয়, আর এই পিটিশনটা মেনলি ফাইল করা হয় যে পুরুষদের সুসাইড আটকানোর জন্য, আত্মহত্যা আটকানোর জন্য এই পিটিশনটা করা হয় এবং এই পিটিশনে অনেকগুলো ব্যাপার কিন্তু মেনশন করা হয়, সেগুলো আমি আপনাদেরকে বলছি। এই পিটিশনটা করা হয়েছিল মেনলি সুপ্রিম কোর্টের নির্দেশিকা চাওয়ার জন্য এবং ন্যাশনাল কমিশন ফর ম্যান এরও, এই প্রতিষ্ঠানেরও কিন্তু নির্দেশিকা চাওয়া হয়েছিল এই পিটিশনের মধ্যেই। এই পিটিশনের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছিল 2021 সালে এনসিআরবি মানে হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, এখানে এনসিআরবি যে রেকর্ডটা সেটাও কিন্তু এখানে
পিটিশনে লেখা হয়েছিল। এই পিটিশনে উল্লেখ করা হয় প্রায় 1,64,033 জন মানুষ 2021 সালে আমাদের ভারতবর্ষে সুসাইড করেছে এবং এই সংখ্যার মধ্যে 81,063 জন বিবাহিত পুরুষ ছিল এবং বিবাহিত মহিলার সংখ্যা ছিল 28,680। তাহলে আপনারা এখানেই বুঝতে পারছেন যে কারা বেশি সুসাইড করে। ডেফিনেটলি ছেলেরাও সুসাইড করে, দেখুন মেয়েরাও করে। আমি ছেলে মেয়ে কোনো পার্থক্য করছি না এখনো পর্যন্ত, কিন্তু জীবনটা জীবনই হয়, সেটা ছেলেরই হোক আর মেয়েরই হোক। সুতরাং এই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এনসিআরবিতে যে স্ট্যাটিস্টিক্স 2021-এ দেওয়া হয়, এখন চলছে 2025, এখন কি অবস্থা সেটা এখন আমি বলতে পারবো না, কারণ সেই রিপোর্ট আমার কাছে নেই। সুতরাং এই অবস্থা ছিল 2021 সালে। এই পিটিশনে আরও উল্লেখ করা হয় যে বিবাহিত পুরুষদের সঙ্গে যেসব অত্যাচার করা হয়, যেসব ডোমেস্টিক ভায়োলেশন করা হয়, দেখুন ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট 2005 এটা মেয়েদের জন্য বানানো হয়েছে, কিন্তু এখানে মেয়েরা ছেলেদের সঙ্গে স্বামীদের সঙ্গে ডোমেস্টিক ভায়োলেশন করছে। সুতরাং বিবাহিত পুরুষদের আত্মহত্যা রোখার জন্য সেই জন্য কিন্তু এই পিটিশনে উল্লেখ করা হয় এবং এই পিটিশনে আরও উল্লেখ করা হয় যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকেও এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে হবে এবং দৃষ্টিপাত করতে হবে। সুতরাং আমি আপনাদেরকে এতগুলো স্ট্যাটিস্টিক্স আজকে বললাম, এটা হয়েছিল অনেক দিন আগে, কিন্তু এখন আসছি আমি অতুল সুভাষের কেসের ব্যাপারে। দেখুন অতুল সুভাষের কেস প্রায় 9খানা মতো কেস অতুল সুভাষ এবং তার ওয়াইফ দুজনে করেছিল। প্রত্যেকটা কেস এবং প্রত্যেকটা সেকশন আমি ডিফারেন্ট ভিডিওতে আলোচনা করব। একটা ভিডিওতে যদি আমি আলোচনা করি 2-2.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আপনারা দেখতে পছন্দ করবেন না। সুতরাং আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা করে দেবো এবং প্রত্যেকটা ভিডিওর যে থাম্বনেলস থাকবে, যেখানে লেখা থাকবে অতুল সুভাষ কেস পার্ট 1, অতুল সুভাষ কেস পার্ট 2, এভাবে প্রত্যেকটা থাম্বনেলসে লেখা থাকবে, টাইটেলে লেখা থাকবে, যাতে আপনাদের দেখতে কোনো রকম অসুবিধা না হয়। আমি প্রত্যেকটা সেকশন নিয়ে আলোচনা করব। এখানে অনেক রকম টেকনিক্যাল গন্ডগোল ছিল, অনেক রকম জুডিশিয়ালও গন্ডগোল ছিল, সেগুলো পুরোপুরি সবার সামনে চলে এসেছে। কিন্তু তাই বলে আমরা জুডিশিয়ালের ওপর থেকে কিন্তু ভরসাটা কখনোই তুলতে পারি না। একটুখানি যদি কোনো জায়গায় ভাঙন দেখা যায় তার মানে যে সব জায়গায় ভেঙে গেছে, কখনোই নয়। সব সেক্টরেই করাপশন বলে ব্যাপার আছে, সুতরাং জুডিশিয়াল সেক্টরেও করাপশন বলে ব্যাপার আছে, কিন্তু আপনারা ভাববেন না যে করাপশনটা সব জায়গায় চলে। 2-1টা জায়গায় হয়তো চলে, ডেফিনেটলি চলে, এবং সেটা অতুল সুভাষ নিজে ভিডিওতেও বলেছে যে তার সঙ্গে কোর্টেতে কিরকম ব্যবহার করা হয়েছে, কত নির্মমভাবে তাকে, যিনি জজ ছিল, তার শিকার হতে হয়েছে। তিনি কিন্তু সেটা কনফেস করেছে। ডেফিনেটলি আমার কাছে এভিডেন্স আছে বলে কিন্তু আমি এই কথাগুলো আপনাদেরকে বলতে পারছি এবং নামও উল্লেখ করতে পারছি। তাহলে এখন মেন কোশ্চেন হচ্ছে যে যখনই ছেলেরা এরকম মহা বিপদে পড়ে যাবে তখনই কি ছেলেরা এরকম পদক্ষেপ নেবে? কখনোই না, কখনোই আপনারা এরকম পদক্ষেপ নেবেন না। আমি হাত জোড় করে আপনাদেরকে প্রার্থনা করছি, আপনারা কখনো এরকম পদক্ষেপ নেবেন না, নিজের জীবনটা শেষ করে দেবেন না। আইনের অনেক রকম ব্যাপার আছে, অনেক রকম ট্যাকটিক্স আছে, অনেক রকম স্ট্র্যাটেজি আছে। এই যে আমি সিরিজটা শুরু করেছি, ডেফিনেটলি আপনাদেরকে আমি সব শেখাবো, ডেফিনেটলি আমি আপনাদের সব বিস্তারিতভাবে বলে দেবো, যাতে আপনারা এরকম বিপদ থেকে কিভাবে রক্ষা পাবেন, কি ট্যাকটিক্স আছে, ডেফিনেটলি আমি আপনাদের সব বলে দেবো। আজকে তো আমি জাস্ট প্রথম ভিডিও বানাতে বসলাম অতুল সুভাষকে নিয়ে। আপনার জীবনে যদি এরকম পরিস্থিতি আসে অতুল সুভাষের মতো, আপনারা কি পদক্ষেপ নেবেন, কি আইনি পদক্ষেপ নেবেন, ডেফিনেটলি আমি টোটালটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। কি ল আছে, কি রুল আছে, কি রেগুলেশন আছে, কি অর্ডার আছে, সমস্ত ব্যাপারটা প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আমি যখন আলোচনা করব, ডেফিনেটলি কিন্তু সেই জিনিসগুলো সেই ভিডিওতে বলা থাকবে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আজকে বুধবার দিনকে ভিডিওটা পাবলিশ হলো। আপনারা এই অতুল সুভাষের যে কেসটা আছে, আপনারা বুধবার এবং শনিবার 2 দিন করে কিন্তু আপডেটটা পাবেন। যতদিন আমি এই সিরিজটা করছি, সপ্তাহে 2টো করে ভিডিও কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন। আর একটা কেসও বলে রাখি, রিসেন্ট দিল্লিতেও এরকম একটা সুসাইড কেস ঘটে গেছে ম্যাট্রিমোনিটাল ব্যাপার নিয়ে, ওয়াইফের সঙ্গে অশান্তি নিয়ে। তার নাম হচ্ছে পুনিত খুরানা। পুনিত খুরানাও কিন্তু সুসাইড করেছে। ডেফিনেটলি আমি
তার কেসটাও ডেফিনেটলি আলোচনা করব। আগে অতুল সুভাষের কেসটা আমি নিয়ে ডেফিনেটলি আপনাদের সঙ্গে সমস্ত বিবরণ আগে দিই, তারপরে আমি সেই কেসটাতে যাব। সুতরাং এখন আমরা জানবো, এটা প্রাইমারি ভিডিও, যে অতুল সুভাষ মোটামুটিভাবে কি কি প্রবলেম ফেস করেছিল তার ওয়াইফের থেকে। তার ওয়াইফের থেকে তিনি যে প্রবলেম ফেস করেছিল ডেফিনেটলি আপনারা যদি ভিডিওটা পান দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাকে কীরকমভাবে বিরক্ত করা হয়েছে এবং তাকে কিভাবে মানসিক নির্যাতন করা হয়েছে এবং তাকে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে। মেন প্রবলেম যেটা, সেটা হচ্ছে টাকা। দেখুন, টাকা একদিকে ভালো, আবার টাকার জন্যই কিন্তু সব রকম ঘটনা ঘটে। আপনার ওয়াইফ আপনার মুখ দেখতে চায় না, আপনাকে দেখতে চায় না, আপনাকে ঘরে রাখুন সেটাও তিনি সহ্য করতে চাইছে না, কিন্তু আপনার পয়সার প্রতি আপনার ওয়াইফের বহুত ডিমান্ড। তার মানে আপনাকে ভালোবাসে না। কোনো রকম ব্যাপার, কোনো রকম শারীরিক যে সম্পর্ক, কোনো রকম কিছু নেই, শুধু চাই আপনার টাকা। তাই টাকার জন্য বিয়ে করেছিল, ব্যাপারটা তো দেখে তাই মনে হচ্ছে না। এবং অতুল সুভাষকে ভিডিওতে বলেছে যে যখন কোর্টেতে তার ওয়াইফের সঙ্গে দেখা হয়েছে, ওয়াইফ তাকে এরকম কথা বলেছে যে তোমার তো সুসাইড করে নেওয়ার কথা ছিল, তুমি এখনো সুসাইড করোনি। এরকমভাবেও কিন্তু অতুল সুভাষকে বলা হয়েছে। সুতরাং এরকম পরিণতি যাতে না হয় ভবিষ্যতে, ডেফিনেটলি আমি তার জন্য আপনাদের সঙ্গে অবশ্যই সব কিছু আলোচনা করব এবং একটা সংগ্রাম ডেফিনেটলি আমি করব। এরকম ব্যাপার ঘটছে, এরকম সহ্য করা যায় না। এটা যদি আজকে অতুল সুভাষ মারা গেছে, আজকে অতুল সুভাষ সুসাইড করেছে, তারপরে আমি আরেকটা কেস বললাম দিল্লির একজন সুসাইড করেছে, আরে ছেলেরা তো বিয়ে বন্ধ করে দেবে এরপর থেকে। বাইরের দেশে আমি জানি, বাইরের দেশে আইন সম্পর্কে আমি কিছুটা অবগত আছি, বাইরের দেশে এর থেকেও ভয়ানক আইন আছে, সেটা আমি আলোচনা করছি না। কিন্তু বাইরের দেশে এই জন্য বিয়ে থাকার সংখ্যা কমে গেছে, কিন্তু ইন্ডিয়াতে যদি এইভাবে চলতে থাকে, সুতরাং ডেফিনেটলি এই যে বিয়ে প্রথাটা আছে এটা কিন্তু টোটালি অ্যাবলিশ হয়ে যাবে। মানুষ যেভাবে হোক তার শারীরিক চাহিদা পূরণ করে নেবে। অতুল সুভাষের যিনি ওয়াইফ ছিল, তিনি অতুল সুভাষের বিভিন্ন জিনিসপত্র লুকিয়ে রাখতো, তাকে খুঁজতে বাধ্য করতো এবং তাকে এইভাবে বিরক্ত করতো। আপনার ইম্পর্টেন্ট জিনিস যদি কেউ লুকিয়ে রাখে তো ডেফিনেটলি আপনি বিরক্ত বোধ হবেন। এবং তিনি ছিলেন, যেটা আমাদের আইটি সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার কিন্তু তিনি সেরা লোক ছিলেন। তিনি নিজেও সেটা স্বীকার করেছেন। তিনি শুধু ভালো ছিলেন না, তিনি প্রচণ্ড ভালো ছিলেন তার নিজের সেক্টরে। সুতরাং আমরা একটা ইঞ্জিনিয়ারকেও কিন্তু পৃথিবী থেকে হারালাম, আমাদের ভারতবর্ষ থেকে হারালাম। অতুল সুভাষ 16 লাখ টাকা, অতুল সুভাষ 16 লাখ টাকা তার ওয়াইফ পক্ষকে দিয়েছে, ওয়াইফকে এবং তার ওয়াইফের বিভিন্ন পরিজনবর্গকে দিয়েছে। 16 লাখ টাকা দেওয়ার পরও তার ওয়াইফ তার কাছে 50 লাখ টাকা ডিমান্ড করে। এই 50 লাখ টাকা যখন ডিমান্ড করে তখন অতুল সুভাষ বলে যে আমি যে টাকাটা দিয়েছি সেটা আমাকে আগে রিটার্ন দেওয়া হোক, তারপরে আমি ভাবছি। তার মধ্যে তিনি 1-1.5 লাখ টাকা পেয়েছিলেন, কিন্তু পাওয়ার পরেও তার থেকে 50 লাখ টাকা ডিমান্ড করা হয়। এই 50 লাখ টাকা দিতে যখন অতুল সুভাষ আপত্তি করে, তখনই তার ওয়াইফ লিগাল স্টেপ নেয় এবং সেটা খুবই ক্রুয়াল লিগাল স্টেপ, সেটা খুবই ব্রুটাল লিগাল স্টেপ তার বউ নিয়েছে। এবং তার সঙ্গে কিন্তু কোর্ট যিনি আছে, কোর্টও কিন্তু তার সঙ্গে সহায়তা করেছে। কিন্তু কোর্টও যদি এভাবে সহায়তা করে তাহলে তো মানুষ কোর্টেও যাবে না, মানুষ তাহলে করবে এটা কি? সুতরাং জুডিশিয়াল আমাদের আইন আদালতের উপরে ভরসাটা আপনারা ডেফিনেটলি হারাবেন না, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। কয়েকটা জায়গায় ভুলের জন্য পুরো ব্যাপারটাকে, পুরো ডিপার্টমেন্টটাকে আপনারা দোষারোপ করবেন না। ডেফিনেটলি প্রচুর ভালো ভালো লোক এখানে আছে, তারা ডেফিনেটলি আপনাদের সঙ্গে ভালোভাবে কাজ করবে এবং আপনাদের প্রবলেম সলভ করবে। আর আমার যে সার্ভিস ডেফিনেটলি আছে, লিগাল ডিসকাশনের সার্ভিস আমি ডেফিনেটলি দিয়ে থাকি। আপনারা সবাই লিগাল ডিসকাশন আপনার সঙ্গে করতে পারেন। হ্যাঁ, ছোট একটা ফিস লাগে, ডেফিনেটলি লাগে। এত বড় চ্যানেল চালাতে গেলে, এত কিছু সামলাতে গেলে ডেফিনেটলি একটা ছোটোখাটো ফিস লাগে, সেটা আপনারা দিয়ে লিগাল ডিসকাশন আপনারা যে কোনো সময় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে তো আমার অ্যাডভোকেট ডিপার্টমেন্ট আছে, ডেফিনেটলি অ্যাডভোকেট ডিপার্টমেন্টে যদি রেফার করার দরকার হয় আমি আপনাকে ডেফিনেটলি রেফার করব। তাহলে আমি আপনাদের যে স্ট্যাটিস্টিক্স বললাম এবং কিছু পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমি একটা করে সেকশন ধরে সেগুলো নিয়ে কী করা হয়েছে, কোর্ট কী করেছে, অতুল সুভাষ কী করেছে, তার ওয়াইফ কী করেছে এবং কি করা উচিত ছিল, সেগুলো ডেফিনেটলি কিন্তু আমি আলোচনা করব। আপনারা একটু ধৈর্য রাখুন, কারণ আমি আপনাদেরকে বারবার বলছি
কথা বলতে গেলে অনেক বেশি কথা হয়ে যায়, ভিডিও লং হয়ে যায়। আপনারা নিজেরাই বলেন যে স্যার আপনি নিজে প্লিজ পয়েন্টে আসুন। তো ডেফিনেটলি পরে ভিডিওগুলো কিন্তু টু দি পয়েন্ট ভিডিও হবে এবং সেকশন অনুযায়ী কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলব। সুতরাং দয়া করে আপনারা ওয়েট করুন এবং প্লিজ আমি আপনাদের কাছে আবার পুনরায় হাত জোড় করে প্রার্থনা করছি, আপনারা নিজেদের এই ম্যাট্রিমোনিয়াল কেসে ওয়াইফের সঙ্গে অশান্তিতে নিজের জীবনটা অন্তত দেবেন না, নিজের জীবনটা অন্তত দেবেন না। অনেক লিগাল সাপোর্ট ডেফিনেটলি আপনি পাবেন, অবশ্যই পাবেন। তার জন্য আপনাকে ট্যাকটিস ট্র্যাজেডি ডেফিনেটলি জানতে হবে এবং আইন সম্বন্ধে ডেফিনেটলি আপনাকে বিশেষ করে একটু পড়াশোনা করতে হবে। কিছু করার নেই, যা পরিস্থিতি আসছে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অতুল সুভাষের কেস নিয়ে আমি জাস্ট একটা প্রথম ভিডিও স্টার্ট করলাম। নেক্সট ভিডিও কিন্তু কতগুলো হবে আই ডোন্ট নো, যতগুলো হবে ডেফিনেটলি আমি আপনাদের বলে দেবো। অন্তত 8-9খানা তো ডেফিনেটলি হবে। নমস্কার, ভালো থাকবেন এবং সতর্ক থাকুন এবং আইন শেখার অবশ্যই চেষ্টা করুন সাধারণ মানুষ হয়েও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।